জানিয়ে দেব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের, কি চলছে পর্দার আড়ালে, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক জটিলতা, শুরুতেই সংকটে তারেক সরকার, থাকছে প্রতিবেদনে। জুলাই সনদ ঘিরে রাজনৈতিক সংঘাত, সংঘর্ষে বিএনপি জামায়াত, থাকছে প্রতিবেদনে। খুশির খবর, ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগকে নিয়েই তারেকের বড় পরিকল্পনা, দিল্লিতে বসে খুঁটি সাজাচ্ছেন হাসিনা, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হাসিনার সাথে গোপনে যোগাযোগ সেনাপ্রধানের, কি চলছে পর্দার আড়ালে? ২০২৪ সালের ৫ অগস্ট শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছিলেন। বোন রেহানাকে সঙ্গে নিয়ে ঢাকার বাসভবন অর্থাৎ গণভবন ছেড়েছিলেন। তাকে কপ্টারে করে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে। নানা জল্পনার মধ্যে শেখ হাসিনা ভারতে এসে আশ্রয় নেন। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসে। তার বোন রেহানা লন্ডনে চলে যান। একটি সূত্রের তরফে জানা যায়, বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইস্তফা দেওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে তিনি বাংলাদেশ ছেড়ে চলে যান। শুধু শেখ হাসিনা নয়, হাসিনার সঙ্গে দলের একাধিক নেতাকর্মীরা তারাও বাংলাদেশ ছেড়ে চলে যান। গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে, পুরো বিষয়টাই হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনা সাপেক্ষে। কিছুদিন আগে বাংলাদেশে নির্বাচন হয়েছে। সেই নির্বাচনে হাসিনার দল আওয়ামী লীগ তারা ভোটে অংশ নিতে পারেনি। শেখ হাসিনা ভারতে আশ্রয় নেওয়ার কিছুদিন পর থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিক সময় বার্তা দিয়েছেন। তিনি বলেছিলেন, দলের নেতাকর্মীদের নো ভোট নো ভোট। হাসিনা বলেছিলেন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের জন্য দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন। অথচ যখন সেনাপ্রধান দায়িত্ব নিয়েছিলেন তখন হাসিনাই তাকে নিয়োগ করেছিলেন। শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর থেকে একাধিকবার তিনি অডিও বার্তা দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে। কখনো তিনি প্রকাশ্যে আসেননি। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে, যেখানে সেনাপ্রধানের সঙ্গে হাসিনা কথা বলেছেন। প্রসঙ্গত, ২০২৫-এর ১৮ জুলাই পদযাত্রা নামক যে কর্মসূচি পুরো জুলাই মাস জুড়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ সারা বাংলাদেশ জুড়ে করেছে এবং ১৮ জুলাই মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির কথা ঘোষণা করেন। কর্মসূচি ঘোষণা করে জেলা প্রশাসন তারপর ১৪৪ ধারা জারি করে। রাস্তায় নেমে পড়ে হাজার পুলিশ, র্যাব, সেনাবাহিনী, বিজিবি। এনসিপির নেতাকর্মীরা বলেন, আওয়ামী লীগের সংগঠনের কর্মীরা তারা জঙ্গি কায়দায় হামলা চালিয়েছে। রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছিল পরিবেশ। তারপর সেনাবাহিনী গুলি পর্যন্ত চালায়। সেখানে ৫ জনের মৃত্যু পর্যন্ত হয়েছিল। হত্যার পর গোপালগঞ্জবাসীকে প্রায় কয়েক হাজার মামলা দেওয়া হয় এবং প্রায় কয়েক সপ্তাহ ধরে গোপালগঞ্জবাসীকে অবরুদ্ধ করে রাখে। বিপুল সংখ্যক মানুষকে গ্রেফতার করা হয়। শেখ হাসিনা সেই প্রসঙ্গে কথা বলেছেন সেনাপ্রধানের সঙ্গে, যা রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেনাপ্রধান তখন বলেছিলেন, চাপের কারণে এই সব কাজ তাকে করতে হয়েছে। এই অডিও ক্লিপটি শোনার পর সেনাপ্রধান এবং শেখ হাসিনার সম্পর্ক নিয়ে প্রশ্ন না উঠে পারে না। প্রশ্ন উঠছে, হাসিনার সঙ্গে কেন নিয়মিত যোগাযোগ রেখেছেন সেনাপ্রধান ওয়াকার? কেনই বা তিনি ওয়াকারকে পরামর্শ দিচ্ছেন? কারণ হিসেবে উঠে আসছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। কিন্তু হাসিনা বলেছিলেন, সে তো সেনাপ্রধান, তার ওপর চাপ দেবে কে? শেখ হাসিনা আরও বলেছিলেন, সেনাপ্রধান যে বিনা কারণে গুলি চালিয়েছে, সেনাপ্রধানের ওপর ব্যবস্থা কে নেবে? কিন্তু এখন প্রশ্ন হল, শেখ হাসিনার দল আওয়ামী লীগ তারা ক্ষমতায় নেই, ভোটে অংশগ্রহণ করতে পারেনি, অন্তর্বর্তী সরকার বিদায় নিয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে। তাহলে কেন এখনও পর্যন্ত শেখ হাসিনা সেনাপ্রধানের সঙ্গে যোগাযোগ রেখেছে? কী কারণে? একাধিক প্রশ্ন সামনে আসতে শুরু করেছে। রাজনৈতিক জটিলতা, শুরুতেই সংকটে তারেক সরকার। বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা। আজ মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে।
এদিকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ অনুসারে গণভোটের হ্যাঁ ভোট বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদে দায়িত্ব পালন করবেন। এমপি হিসেবে শপথ নেয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে বিষয়টি সংবিধানে নেই, তারা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবে না। তাই সংসদ সচিবালয় প্রস্তুতি থাকার পরেও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান হয়নি। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী নতুন সংসদ সদস্যদের শপথ পাঠ করিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে সরকার ও বিরোধী দলীয় সদস্যরা পর্যায়ক্রমে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। একই সঙ্গে তাদের সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ গ্রহণের প্রস্তুতি থাকলেও সেই শপথ গ্রহণ করেননি বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে নির্বাচিত ও স্বতন্ত্র সংসদ সদস্যরা। দেশের ইতিহাসে দ্বিতীয়বার কোনো সিইসি নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করালেন। এর আগে ১৯৯১ সালে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা থেকে সংসদীয় পদ্ধতিতে ফিরে আসায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠের জন্য স্পিকার ছিলেন না। সাংবিধানিক শূন্যতা এড়াতে এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করতে তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার সিইসি নবনির্বাচিত সদস্যদের শপথ পাঠ করিয়েছিলেন। সংবিধান অনুযায়ী দেশের আইনসভার সদস্যরা তাদের দায়িত্ব পালনের শপথ নেন আগের সংসদে স্পিকারের কাছ থেকে। তবে ২৪শে জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত পরিস্থিতিতে দ্বাদশ সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী প্রকাশে নেই। ডেপুটি স্পিকার শামসুল হক টুকু হত্যা মামলায় কারাগারে। সে কারণে সংবিধানের বিকল্প বিধান অনুসারে নবনির্বাচিত সংসদ সদস্যরা সিইসির কাছ থেকে শপথ নেন। গতকাল পর্যায়ক্রমে বিএনপির ২০৮ জন, জামায়াতে ইসলামীর ৬৮ জন, জাতীয় নাগরিক পার্টির এনসিপি ৬ জন, গণসংহতি আন্দোলনের ১ জন, গণ অধিকার পরিষদের ১ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ১ জন, খেলাফত মজলিসের ১ জন, বাংলাদেশ খেলাফত মজলিসের ২ জন, বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থীদের ৭ জন শপথকক্ষে শপথ গ্রহণ করেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব কানিজ মাওলা। মঙ্গলবার ৩ সকাল থেকে শপথ নিতে জাতীয় সংসদ ভবন এলাকায় আসতে থাকেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তারা বলেন, সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। শপথ গ্রহণ শেষে সবাই শপথপত্রে নিজেদের আসনের নাম লিখে সই করেন। এরপর সংসদ সচিবালয় অন্যান্য আনুষ্ঠানিকতায় অংশ নেন। সংসদ সদস্য পদে নির্বাচিতদের শপথ পড়ানোর পর সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথও পড়ান সিইসি। জামায়াতে ইসলামী, এনসিপি সহ তাদের জোটের সদস্যরা এই শপথ নিলেও বিএনপি নেতৃত্বাধীন জোটের ও স্বতন্ত্র সদস্যরা এই শপথ নেননি। এই বিষয়ে শপথ গ্রহণের আগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ দলীয় অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরকে শপথ পড়াবেন সেটা বিধান করতে হবে। সংবিধান সংস্কার পরিষদের শপথ ফর্ম থাকলেও আমরা বিএনপি কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। এছাড়া সংবিধানে এটা এখনও ধারণ করা হয়নি। এই শপথের বিধান সংবিধানে নেই। আমরা সংবিধান মেনে এ পর্যন্ত চলছি, সামনের দিনেও চলব। এরপরে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে আসতে শুরু করেন জামায়াতে ইসলামীর নেতারা। জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান সহ দলের নির্বাচনে জয়ী অন্য নেতারা শপথ নেন। প্রথমে তারা সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। এর আগে সংসদ ভবনে এক বৈঠকে শপথ গ্রহণের বিষয়ে আলোচনা করেন। তৃতীয় ধাপে একইভাবে শপথ গ্রহণ করেন এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা। এরপর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি এবং পরে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নেন। তবে তারাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি। এই অবস্থায় সংবিধান সংস্কার পরিষদের ভবিষ্যৎ এবং জুলাই সনদ বাস্তবায়নের কী হবে তা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। জুলাই সনদ ঘিরে রাজনৈতিক সংঘাত-সংঘর্ষে বিএনপি জামায়াত। ২৪ সালের জুলাই বিপ্লব পরবর্তী রাষ্ট্র সংস্কারের লক্ষ্য নিয়ে আয়োজিত জাতীয় গণভোট ও সংসদ নির্বাচনের পর বাংলাদেশের রাজনীতিতে নতুন মেরুকরণ স্পষ্ট হয়ে উঠেছে।
জুলাই জাতীয় সনদ ২০২৫ ভিত্তিক গণভোটে ৬০.26% ভোটার সাংবিধানিক সংস্কারের পক্ষে রায় দিলেও সেই রায় বাস্তবায়ন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা বাড়ছে। গত সপ্তাহে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই জাতীয় সনদ ২০২৫-এর উপর ভিত্তি করে হওয়া গণভোটে ৬০.26% ভোটার সাংবিধানিক সংস্কারের পক্ষে মত দিয়েছেন। তবে ফলাফল বাস্তবায়নের পদ্ধতি নিয়ে বিজয়ী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং তাদের সাবেক মিত্র বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা দিয়েছে। মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে এই বিরোধ আরও প্রকট হয়। সংবিধান রক্ষার শপথ নিলেও বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার কাউন্সিলের সদস্য হিসেবে দ্বিতীয়বার শপথ নিতে অস্বীকৃতি জানান। জুলাই সনদ অনুযায়ী সংস্কার বাস্তবায়নের জন্য এই কাউন্সিল গঠন বাধ্যতামূলক। বিএনপির অবস্থানের ফলে কাউন্সিলের বৈধতা ও সংস্কার প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ৯০-এ এরশাদ পতনের সময় একই সঙ্গে আন্দোলন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে দল দুটি জোটবদ্ধভাবে নির্বাচন করে জয়লাভ করেছিল। সেবার একই সঙ্গে সরকার গঠন করে দল দুটি। এরপর ২০০৯ সালের জানুয়ারিতে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠনের পরও দল দুটি জোটবদ্ধভাবে সরকার বিরোধী আন্দোলন চালিয়েছে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও জামায়াতের বেশ কিছু নেতা ভোটে অংশ নেন বিএনপির ধানের শীষ প্রতীকে। দীর্ঘদিনের জোটবদ্ধতা থেকে দল দুটি আলাদা হয় ২০২২ সালে। সে সময় দুই দলের মধ্যে সম্পর্কের শীতলতা নিয়ে রাজনৈতিক মহলে বেশ গুঞ্জন তৈরি হয়েছিল। তবে এ সম্পর্কের শীতলতা প্রকাশ্য বিরোধিতায় রূপ নিতে থাকে গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর। বর্তমানে দল দুটির নেতারা পরস্পরের বিরোধিতা করে নানা বক্তব্য রাখছেন। একই সময় আবার জামায়াতের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। সর্বশেষ গত মঙ্গলবারই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম এক অনুষ্ঠানে উল্লেখ করেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালে রাজপথে সহযোদ্ধার ভূমিকা পালন করেছিল জামায়াতের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আবার জামায়াতের সর্বোচ্চ পর্যায় থেকেও বিভিন্ন সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বা জাতীয় নাগরিক কমিটির সঙ্গে একই যুগে কাজ করার বিষয়ে বক্তব্য এসেছে। দীর্ঘদিনের জোটসঙ্গী দুই দল বিএনপি ও জামায়াতের ক্রমবর্ধমান বিরোধ এবং এর বিপরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে জামায়াত ও ছাত্র শিবিরের বর্তমান সখ্যকে রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত হিসেবে দেখছেন পর্যবেক্ষকদের অনেকেই। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই নির্বাচন প্রসঙ্গে বিএনপি জামায়াত ভিন্ন অবস্থান নিয়েছে। যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজনের দাবি করছে বিএনপি। অন্যদিকে নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামের পক্ষ থেকে কোনো তাড়াহুড়ো দেখা যাচ্ছে না। এছাড়া আরও কিছু বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে দল দুটির পক্ষ থেকে প্রকাশ্যেই একে অন্যের বিপক্ষে বক্তব্য রাখা হচ্ছে। মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। সিলেটে এক অনুষ্ঠানে জামায়াত নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, ৭১-এ আপনাদের ভূমিকা কী ছিল? আপনারা কোন সেক্টরে যুদ্ধ করেছেন? আপনারা কোন সেক্টর কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছেন? বাংলাদেশে কেউ দেশপ্রেমী নেই, শুধু একটি রাজনৈতিক দল দেশপ্রেমী। এ ধরনের বিভ্রান্তি আপনারা তৈরি করলে মানুষ হাসবে। মানুষ হাসি ছাড়া আর কিছু দেবে না। বিএনপি ও জামায়াত জোটবদ্ধ হয় 99-এ। এরপর ২০০১ সালের ১ অক্টোবর অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ৪ দলীয় ঐক্যজোটের অংশ হিসেবে বিএনপি ও জামায়াতে ইসলামী অংশ নেয়। ওই নির্বাচনে ১৯৩টি আসন পেয়েছিল বিএনপি, আর জামায়াতে ইসলামী পায় ১৭টি আসন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর জাতীয় নির্বাচনে জামায়াতকে ৩৫টি আসন ছেড়ে দেয় বিএনপি। সেবার বিএনপি ৩০টি ও জামায়াত ২টি আসনে জয়ী হয়। ২০১৪ সালের নির্বাচনে দুটি দলই ভোট বয়কট করে। এরপর ২০১৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতকে বিএনপি ২২টি আসন ছেড়ে দেয়। সেবার নিবন্ধন না থাকায় জামায়াত নেতারা নির্বাচন করেছিলেন ধানের শীষ প্রতীকে। খুশির খবর, ঈদের আগেই তারেকের ফ্যামিলি কার্ড উপহার। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারেও অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে প্রশাসনিক কাজে গতি আনার লক্ষ্যে তিনি বেশ কিছু পদক্ষেপ করেছেন। বিএনপির জয়ী সাংসদরা শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। ১৭ ফেব্রুয়ারি সংসদীয় দলের বৈঠক করেন তারেক রহমান। এটাই প্রথম বৈঠক। বৈঠকে গৃহীত হয় যে কোনো মন্ত্রী শুল্কমুক্ত গাড়ি নেবেন না। পাশাপাশি তারা সরকারি বরাদ্দ কোনো প্লটও নেবেন না। দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া একটি পোস্টে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত হয়েছে যে বিএনপির এমপিরা কেউ শুল্কমুক্ত গাড়ি ও সরকারি প্লট নেবেন না। পাশাপাশি প্রধানমন্ত্রী ব্যয় সংকোচের পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন। মন্ত্রীদের অহেতুক অর্থ খরচ না করার নির্দেশ দিয়েছেন। এখন থেকে মন্ত্রিসভার বৈঠক হবে সচিবালয়ে, কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে মন্ত্রীদের সচিবালয় থেকে আসতে একটা জট তৈরি হয়। ভিআইপি চলাচলে সাধারণ মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। সেই সব কথা বিবেচনা করে প্রধানমন্ত্রী অধিকাংশ বৈঠক সচিবালয় করার সিদ্ধান্ত নিয়েছেন। তারেক রহমান আরও একটি সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত হল, সরকারি গাড়ির পরিবর্তে তারেক নিজস্ব গাড়ি ব্যবহার করবেন। গাড়ির জন্য জ্বালানি তিনি নিজেই কিনবেন। বুধবার তিনি গিয়েছিলেন সাভার ও শেরেবাংলায়। গিয়েছিলেন নিজের গাড়ি টয়োটায় চেপে। সেখান থেকে সচিবালয় যান ওই গাড়িতে। যানজটের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর নির্দেশে তার কনভয়ে গাড়ির সংখ্যা কমিয়ে ফেলা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর কনভয়ে গাড়ির সংখ্যা ছিল ১৩ থেকে ১৪, সেটা কমিয়ে ৪টি করা হয়েছে। প্রধানমন্ত্রী যে গাড়ি ব্যবহার করবেন সেই গাড়িতে থাকবে না জাতীয় পতাকা। বিদেশি কোনো অতিথি এলে তার সঙ্গে দেখা করতে যাওয়া বা তাকে অভ্যর্থনা জানানোর সময় গাড়ির বনেটের সামনে থাকবে জাতীয় পতাকা। তারেক রহমান তার নির্বাচনী প্রচারে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলেন। কাজ শুরুর প্রথম দিনে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়নের জন্য সমস্ত মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন। এই বৈঠকে ঠিক হয়েছে, ঈদের আগে অর্থাৎ এই মাসের মধ্যে তিনি ফ্যামিলি কার্ডের পাইলট প্রজেক্ট শুরু হবে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিতে এই ফ্যামিলি কার্ডকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষজনদের ২.৫ লক্ষ টাকা অথবা সমমূল্যের নিত্য প্রয়োজনীয় দ্রব্য দেবে সরকার। অনেকে মনে করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুপ্রেরণা রয়েছে বাংলাদেশে বিএনপির এই ফ্যামিলি কার্ডে। প্রকল্প রূপায়ণের জন্য শুক্রবার ২০ ফেব্রুয়ারি আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চেয়েছেন ঈদের আগেই এই প্রকল্প চালু করতে। কিছু হতদরিদ্র মানুষকে নিয়ে অন্তত একটি পাইলট প্রজেক্ট শুরু করুক সরকার। ঠিক হয়েছে, সেটাই করা হবে। তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, প্রাথমিকভাবে ৫ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে ফ্যামিলি কার্ড গ্রাহকদের নগদ টাকা দেওয়া হবে। এই ক্ষেত্রে মহিলাদের দেওয়া হবে অগ্রাধিকার। পরিবেশমন্ত্রী এবং বিএনপির বর্জিয়ান নেতা আব্দুল আওয়াল মিন্টু সাংবাদিকদের জানান, এই কার্ড মূলত সার্বজনীন করার লক্ষ্য রয়েছে। এর জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। কমিটি পর্যায়ক্রমে হতদরিদ্র, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারদের এই সুবিধার আওতায় নিয়ে আসবে। মিন্টুর দাবি, অনেকে আশঙ্কা করছেন প্রতিশ্রুত কার্ড চালু করতে দেরি হলে এবং মানুষ হাতে কার্ড না পেলে সরকারের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হবে। তেমন আশঙ্কার কোনো কারণ নেই। ধাপে ধাপে এই কার্ড চালু হয়ে যাবে। আওয়ামী লীগকে নিয়েই তারেকের বড় পরিকল্পনা। দিল্লিতে বসে ঘুঁটি সাজাচ্ছেন হাসিনা। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান যে আগামী দিনে আওয়ামী লীগের জন্য যথেষ্ট পরিসর তৈরি করে দেবেন, তার একটা ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তারেক রহমান এই প্রথম যে তেমন ইঙ্গিত দিলেন তা নয়। নির্বাচনের আগে বিভিন্ন গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারেও তাকে এই একই বিষয়ে বলতে শোনা যায়। তাকে কখনো প্রশ্ন করা হয়, আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণাকে তিনি কিভাবে দেখছেন, বা আওয়ামী লীগ সুপ্রিমো হাসিনার দিল্লি অবস্থানকেই তিনি এবং তার দলীয় নেতৃত্ব কিভাবে দেখছে। এই সব প্রশ্নের তিনি একই রকম উত্তর দিয়েছেন। সেই সব উত্তরের মূল সুর, তিনি চাইছেন আওয়ামী লীগ জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসুক। ভোটারদের উদ্দেশ্যে তিনি এই বার্তা দিয়েছেন। বার্তা দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকদের উদ্দেশ্যেও। বার্তা দিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও। বাংলাদেশের রাজনৈতিক মহল বলছে, বিএনপির জন্য আওয়ামী লীগ বেশ নিরাপদ, আর জামায়াত ঠিক ততটাই ভয়ঙ্কর। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আর আওয়ামী লীগ ভিন্ন বিপরীত মেরুর রাজনৈতিক দল হলেও দুইয়ের মধ্যে মিল কিন্তু এক জায়গায়। এই দুটি দল উগ্র ধর্মীয় মৌলবাদকে প্রশ্রয় দেয় না। রাজনৈতিক বিশ্লেষকেরা নিশ্চিত ছিলেন, বিএনপি ক্ষমতায় এলে তারা আওয়ামী লীগই খেরার পথ তৈরি করে দেবে। গত চলতি বছর জানুয়ারিতে টাইম ম্যাগাজিন তারেক রহমানের একটি সাক্ষাৎকার প্রকাশ করে। সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি সরাসরি উত্তর দেননি, তবে বলেছেন, রাজনীতিতে কোনো দলকে নিষিদ্ধ ঘোষণার তিনি পক্ষপাতী নন। তিনি এটা বিশ্বাস করেন না। এই বিষয়ে তার একটা স্পষ্ট অবস্থান রয়েছে। তারেক যা বলেছেন তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, কোনো দল নিষিদ্ধ নয়। আজ যদি একটি দল নিষিদ্ধ করা হয়, তবে কাল আমার দলও নিষিদ্ধ হবে না, তার নিশ্চয়তা কি? ২০২৪-এ ভয়াবহ রাজনৈতিক বিভক্তি এবং চাপের সময়ে দোর্দণ্ড প্রতাপে হাসনাতরা দাপিয়ে বেড়াচ্ছে, তখনও কিন্তু বিএনপি তার গণশক্তি নিয়ে বা তার আওয়াজ এবং সমর্থন নিয়ে আওয়ামী লীগকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করে ফেলার দাবির সঙ্গে সহমত পোষণ করেনি।
বিএনপি তাদের অবস্থান পরিষ্কার ছিল। এমনকি ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর প্রেসিডেন্ট জিয়ার ভয়াবহ প্রতিকূল পরিবেশেই কিন্তু আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়। প্রেসিডেন্ট জিয়ার আমলেই স্বাধীনতা যুদ্ধের পর নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামী, ছাত্র শিবির রাজনীতিতে ফিরে আসার অনুমোদন পায়। এমনকি গোলাম আজমের মতো বিতর্কিত ব্যক্তিত্বকে পর্যন্ত রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি করে দেওয়া হয়। এই আদর্শিক অবস্থান কিন্তু জিয়ার আমল থেকেই, অর্থাৎ বিএনপি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষপাতী নয়। সকল মত ও পথের ব্যক্তিকে তারা রাজনীতি করতে পায়। আওয়ামী প্রসঙ্গে তারেক রহমানের অবস্থান সেই দৃষ্টিভঙ্গিতে দেখলে একেবারেই ব্যতিক্রমী নয়। তারেক রহমান জানেন ২০২৪-এর অগাস্ট থেকে ২৫-এর ডিসেম্বরের তার পা রাখার আগে পর্যন্ত তার দলকে মাইনাস করে ফেলার একটা সর্বাত্মক চেষ্টা চলে। রাজপথে তো বলা হচ্ছিল, ফ্যাসবাদ বিদায় করেছি, এবার চাঁদাবাজকে বিদায় করব। চাঁদাবাজ মানে বোঝানো হয়েছে বিএনপিকে। হাসিনাকে বিতাড়িত করা হয়েছে, তারেক রহমানকেও দেশে ফিরতে দেওয়া হবে না, বিএনপিকে দেশ থেকে পালাতে বাধ্য করা হবে। ভোটের আগের দিন পর্যন্ত এই ধরনের প্রচার চালানো হয়েছে। সেই অবস্থায় তারেক রহমান জানেন ২০০৭ থেকে যে বিএনপিকে কেন্দ্র করে যে একটা মাইনাস প্রক্রিয়া চলছে, তাতে বহু পক্ষকে বুঝিয়ে তাকে রীতিমতো একরকমের সমঝোতায় আসতে হয়েছে। বার্তা দিতে হয়েছে তার আমলে বাংলাদেশের জাতীয় রাজনীতির অভিমুখ কী হবে। আর টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে তারেক পরিষ্কার বলেছেন, তিনি চাইছেন দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসুক।